বেটা। কেমন আছো সব? সিট ডাউন, ওঠার দরকার নেই। তো আজ আমরা কি পড়বো? ভারতের নদ নদী। এখানে দুটো শব্দ আছে, নদ আর নদী, তাই না? কোন দেশের? ভারতের। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। এর আগে আমরা রাজ্যগুলো দেখেছি, তাই না? কটা রাজ্য আছে? 28টা রাজ্য। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বলতে পারবে কোন কোন রাজ্যকে ভাঙা হয়েছিল? সেটাও নিশ্চয়ই মনে আছে। কোন কোন রাজ্য? জম্মু কাশ্মীর ভাঙা হয়েছিল, ইউপি ভাঙা হয়েছিল, মধ্যপ্রদেশ, মেঘালয় নয়, অন্ধ্রপ্রদেশ ভাঙা হয়েছিল। এগুলোকে ভেঙে দু টুকরো করা হয়েছে কাজের সুবিধার জন্য। তেলেঙ্গানা করা হয়েছিল। এইবার আমরা আসছি নদী নালাতে। কারণ নদী আমি আগেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম আগে, যে নদী আমাদের দেশের জন্য খুব দরকার এবং আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ। নদী না থাকলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। কারণ নদী না থাকলে গাছপালা বাঁচবে না। কেন? গাছপালার রস কোথা থেকে নেবে? মাটির তলা থেকে রস তো পেয়ে তবেই তো গাছ বড় হয়, তাই না? এবং জলের অপর নাম জীবন। জল না থাকলে আমরাও বাঁচবো না। তো ওই জন্য জল খুব দরকার। আর জল কীভাবে পাবো? নদীর থেকে পাবো। এই নদীগুলো যখন বইতে থাকে তখন মাটির ভিতরেও একটা রসের স্রোত চলে, জলের স্রোত, ঠিক আছে? সেটা ইন্টারনাল স্রোত চলে। ওই জন্য কোনো জায়গায় কল খুঁড়লে আমরা জল পাই, তাই না? তো আমাদের ভারতবর্ষে অনেক বিখ্যাত নদী আছে, যেগুলো ধর্মীয় দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আমাদের ভারতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কি কি? হ্যাঁ, কি বলো? দেখো, এই তো আমাদের ভারতের ম্যাপ। এখানে দেখো অনেক নদী আছে, ছোট বড় অনেক নদী, মোর দ্যান 400, ঠিক আছে? তো এই নদীগুলোর মধ্যে দেখো আমাদের যে নদীগুলো আছে, এই নদীগুলো 3 রকম ভাবে বা 4 রকম ভাবে ভাগ করা আছে। একটা হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন নদী। হ্যাঁ, হিমবাহ। হিমালয় তো বড়, অনেক বড় হিমযুক্ত আলয় হিমালয়। এটা অনেক লম্বা একটা পাহাড় পর্বতমালা, প্রায় 2400 কিলোমিটার, 2-1 কিলোমিটার, 2400 কিলোমিটারের আশেপাশে লম্বা। আর চওড়া অনেক, 250 থেকে 250 থেকে 500 কোনো জায়গায় চওড়া। এবং হিমালয়ের গুরুত্ব আছে, সেটা একদিন আলোচনা করব। হিমালয় না থাকলে আমাদেরও প্রবলেম হয়ে যেত, সব ঠান্ডায় কাঁপতাম। ওরে বাপরে বাপ, এখন কেমন ঠান্ডা লাগছে আজকে, লাগছে না? যদি হিমালয় না থাকতো এখানে বরফ হয়ে যেত। আমরা তখন এস্কিমোদের মতো হয়ে যেতাম, কুকুর নিয়ে টানতে থাকতাম, শিল মাছ ধরতাম, খেতাম। তখন আর মাছ ভাত খেতে হতো না, তখন আর বাঙালি হয়ে থাকতে না, এস্কিমো হয়ে যেতে, তাই না? হিমালয়ের উপকারিতা আছে, সেটা আমি পরে গল্প করব। আজকে যেটা হচ্ছে তাহলে কি, আমাদের ভারতের প্রধান নদীগুলো কি কি হচ্ছে? গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, কাবেরী, মহানদী। এখান থেকে গঙ্গা এসছে, এই দেখো ব্রহ্মপুত্র গেছে, ঠিক আছে? এই দেখো মহানদীর ছবি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এখান দিয়ে আছে সিন্ধু নদী, ঠিক আছে? আর এইখানে রাজস্থানে একটা লুনি বলে নদী আছে, সে রাজস্থানেই তো মানে জন্ম নিয়েছে, মরুভূমিতে, রাজস্থানেই শেষ হয়ে গেছে। ওটা হচ্ছে অন্তঃসলীলা বলা হয়, ফলগুর মতো, ঠিক আছে? তো আমাদের ভারতবর্ষের প্রধান নদীগুলোর নাম আমরা কি কি জানলাম? হ্যাঁ, এর মধ্যে কিছু হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন নদী, যেগুলো সারা বছরই জল থাকে। কেন জল থাকে বলতো? হিমালয় থেকে নদীগুলো আসে যেগুলো। হ্যাঁ, কেননা হিমালয় মানেই বরফ, হিমের আলয় মানে হিমের ঘর। হিমের ঘর মানে ঠান্ডা, সেখানে বরফ পড়ে সারা বছর। এত উঁচু। আমাদের এভারেস্টের উচ্চতা কত? 8847 মিটার, 29,000 ফিটের উপর, মানে প্রায় 10 কিলোমিটার। 8000 মিটার মানে কি প্রায় 9 কিলোমিটার হচ্ছে। 9 কিলোমিটার উঁচু, মানে এখান থেকে যদি কৃষ্ণনগর যাও 10 কিলোমিটার ধরো, অতটা যদি সোজা করে, এইটা এরকম, এটা যদি সোজা করে কত উঁচু হবে? ওখানে মেঘগুলো এসে ওকে ধাক্কা মারে এবং জমে যায়, এত ঠান্ডা জমে যায়। যত উপরের দিকে যাবে অক্সিজেন কম থাকে, ওখানে একদম ঠান্ডা। তো
তো ওই জন্য মেঘগুলো জমে গিয়ে ওখানে বরফ হয়ে যায়, আর সেই বরফ আস্তে আস্তে গলতে থাকে, নদী হয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে ফের চলে যায়। কোথাও গঙ্গা হয়ে চলে যাচ্ছে, কোথাও ব্রহ্মপুত্র নাম নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, কোথাও যমুনা হয়ে চলে যাচ্ছে, কোথাও সিন্ধু হয়ে চলে যাচ্ছে। ওই জন্য হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো সারা বছরই জল থাকে, এবং সেই জন্য আমাদের ভারতের অর্থনৈতিক অবস্থাও ভালো থাকে। কেন, জল না থাকলে ধরো এই গঙ্গার জলটা যদি শুকিয়ে যায় তাহলে কি হবে, আমরা জল পাবো না, চাষবাস হবে না। অনেক নদী থেকে জল নিয়ে চাষ হয়, জানো তো, কৃষিকাজ হয়, ব্যবসা বাণিজ্য হয়, অনেক উপকার একটা নদীর। ঠিক আছে, তাহলে আমাদের নদীগুলোর নাম শুনলাম, এবারে এক একটা নদী ধরে ধরে আমরা কথা বলবো। প্রথমে আমরা আসি তাহলে গঙ্গা। গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? হ্যাঁ, প্রথমে এসছি আমরা গঙ্গা। এই দেখো মোটা অক্ষরে দাগ দিয়ে করা আছে, দেখছো? হিমালয়, এই যে হিমালয় লেখা আছে, এগুলো আমি আগেই বলেছি, এগুলো সব হিমালয় পর্বতমালা। ঠিক আছে, হিমালয় পর্বতের উত্তরাখণ্ডের কাছে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপন্ন। লেখো। হ্যাঁ, গোমুখ গুহা, ওখান থেকে হয়েছে গঙ্গোত্রী হিমবাহ। গ্লেসিয়ার তো অনেক বড় হয় না, ছোট্ট তো হয় না, যে রসগোল্লার মতো একটা গ্লেসিয়ার, তা তো হয় না, অনেক বড় থাকে। হ্যাঁ, শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে গঙ্গা নদী হিমালয়ের, বাংলাতে লেখো, বাংলাতে লেখো। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, কোথা থেকে হয়েছে? গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে। তারপর ওখান থেকে উত্তরাখণ্ড। শোনো আগে, শোনো আগে, তাহলে গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে আমি দেখালাম তোমাদের। এইখান থেকে গঙ্গোত্রী হিমবাহ, এটা এইখান থেকে উৎপন্ন হয়েছে, এবং এখান থেকে হয়ে দেখো সব আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে এসছে, একদম ইউপি বিহার দিয়ে ফিরে এসছে, দিয়ে একদম আমাদের বেঙ্গলের মধ্যে দিয়ে এসে এখানে হচ্ছে মুর্শিদাবাদে ধুলিয়ান, এই জায়গাটার দিয়ে ফের আলাদা হয়ে গেছে। একটা পদ্মা নামে চলে গেছে, আর একটা ভাগীরথী নাম নিয়ে ফের আমাদের এই দিক দিয়ে চলে এসে একদম বে অফ বেঙ্গলে মিশেছে। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল কি বোঝা গেল না? এবার গঙ্গা নদী দেখো। তাহলে আমরা গঙ্গাকে আমাদের ভারতের একটা পবিত্র নদীও বলা হয়, জানো কি না? এর একটা পৌরাণিক মিথ আছে। হ্যাঁ, ঠিক আছে। তো গঙ্গা আমাদের ভারতবর্ষের একটা অন্যতম পবিত্র নদী বলা হয়। হ্যাঁ, আগে শোনো, ঠিক আছে, আগে শোনো। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ওখান থেকে হওয়ার পর ওর আশেপাশে অনেক নদী এসে মিশেছে। এই যে গঙ্গা তুমি মায়াপুরে দেখছো, অত বড় চওড়াটা যেখানে তৈরি হয়েছে ততটা হয়নি। তোমরা যখন ছোট্ট ছিলে, ছোটবেলায় যখন জন্ম হয়েছিল তখন এত বড় ছিলে? সবাই একটা ছোট্টবেলায় ছোট্ট থাকে, বড় হতে হতে অনেক বড় হয়ে যায়। তো গঙ্গা যখন উৎপন্ন হয়েছে তখন ছোট্ট ঝর্ণার মতো, ওর সাথে অনেক নদী মিশেছে। ওর সাথে দুই দিকে দেখো, এই যেখান থেকে তৈরি হয়েছে, এখান থেকে যত আগে এসছে, এক সাইড এটা লেফট সাইড, এটা রাইট সাইড, গোমতী, ঘরঘরা, কোশি, এই নদীগুলো ওর সাথে বাঁ দিক থেকে মিশেছে, মানে এগুলো বাঁয়ের বাম দিকের উপনদী। ঠিক আছে, এইগুলো এসে মিশেছে। উপনদী মানে যে নদীগুলো অন্য নদীর গঙ্গার সাথে এসে মেশে, মানে যার জল এসে গঙ্গায় মেশে তাকে উপনদী বলে, আর যার জল অন্য জায়গায় গিয়ে মেশে তাকে শাখা নদী বলে। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে দেখো এর এই নদীগুলো মিশেছে, কি কি সেগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গের প্রধান শাখা নদী হচ্ছে পদ্মা, যেটা ভাগ হয়ে চলে গেছে বাংলাদেশে, আর ভাগীরথী যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, সেটা হচ্ছে ফরাক্কা থেকে পদ্মা, আর মুর্শিদাবাদের ওই ধুলিয়ান ভাগীরথী নাম নিয়ে চলে এসছে। জলঙ্গি, চূর্ণী, ভৈরব, মাথাভাঙ এগুলো হচ্ছে পদ্মার সঙ্গে যুক্ত ছিল, এবং এগুলো হচ্ছে শাখা নদী। আর উপনদী হচ্ছে ডান তীরের উপনদী যমুনা, সোন, চম্বল, কেন আর বেতোয়া। বাম তীরের উপনদীগুলো হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক ও কোশি। এখানে দেখে না, এটা হচ্ছে বাম তীরের গোমতী, ঘরঘরা, কোশি, গন্ডক এগুলো সব আছে। ডান তীরের গুলো হচ্ছে সোন নদী, বেতোয়া, চম্বলটা নয়, চম্বলটা তো যমুনার সাথে মিশেছে, এই নদীগুলো মিশে গেছে এর সাথে। তাহলে যদি তোমাকে বলা হয় গঙ্গার বাম তীরের
উপনদীগুলোর নাম কি? তাহলে কি হবে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডাকার, কোশি হবে। মনে রাখবে ভালো করে, আগে শুনে নাও, তারপর পরে লিখবে। আর ডান তীরে মানে আমি যখন যাচ্ছি আমার বাঁ আর ডান আছে, গঙ্গা যখন আসছে তার লেফট সাইড আর রাইট সাইড হয়। তো লেফট সাইডের কি কি আছে আর রাইট সাইডে আছে যমুনা, সোন, চম্বল, কেন আর বেতবা বলে নদীগুলো। এগুলোর জল এসে ওই গঙ্গাতে মিশেছে। যত জল এসে মিশে তত গঙ্গার জল বেশি হয়। শুধু জল নয়, পলিও নিয়ে আসে এরা। বুঝতে পেরেছো? বোঝা গেল? এই নদীগুলো আমাদের ভারতের মানে গঙ্গার সাথে মিশে অনেক বড় নদীর জলের ব্যবস্থা করেছে। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র। আচ্ছা, এর আগে একটা কথা বলে নিই। ব্রহ্মপুত্রে যাওয়ার আগে আমাদের গঙ্গা আমাদের মায়াপুরের পাশ দিয়ে বয়ে গেছে। এখানের নাম কি? ভাগীরথী। একই জিনিস, কিন্তু নাম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা। ফরাক্কা পর্যন্ত গঙ্গা নিয়ে এসছে, তারপর ভাগীরথী হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে তোমার নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী। এরপর ওর নাম হয়ে গেছে হুগলি নদী। হুগলি নদী নাম নিয়ে একদম চলে গেছে বঙ্গোপসাগরে। এইখানে একটা মজার কথা, আমরা তো ভূগোল নিয়ে পড়ি, ইতিহাস ভূগোল জানা দরকার দেশে। মায়াপুরে অনেক ট্যুরিস্ট আসে, তোমরা জানো। যখন ওরা আমাদের এই ঘাট থেকে নবদ্বীপের এই মায়াপুরের হুলোর ঘাট থেকে মায়াপুরের দিকে যায়, তখন লঞ্চে বা নৌকাতে যায়। তোমরা দেখেছো ওখানে আমাদের জলঙ্গি আছে, যেটা শাখা নদী মানে গঙ্গার বা ভাগীরথীর। ওর জলটা কেমন থাকে? ওর জলটা দেখেছো? কখনো নবদ্বীপ গেছো? আলাদা থাকে কিনা? সবুজ মতো হয়ে থাকে না? সেইটাই বোঝাতে যাচ্ছে। আর সবসময় গঙ্গার জলটা সবসময় ঘোলা থাকে, কেন? প্রচুর পলি বয়ে নিয়ে আসে, ওই জন্য ঘোলা থাকে। আর এটা ঘোলা থাকে না, স্বচ্ছ থাকে। কেননা আমাদের জলঙ্গিটা এখন অনেকটা মৃত, প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে, ওদের স্রোত নেই। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধিয়াছি তারে। তো প্রচুর শৈবাল শ্যাওলা জমেছে ওখানে। ওখানে সাঁতার কাটতে গেলে মানুষ জড়িয়ে যাবে, ডুবে যেতে পারে। ওই জন্য ওখানে যেতে গেলে খুব সাবধানে যেতে হবে। কিন্তু বাইরের লোকগুলো এসে তারা তো জানে না, অনেকজন ভূগোল সম্পর্কে অনেকের ধারণা নেই, বলে দেয় কি এটা গঙ্গা, এটা যমুনা। তোমরা অনেকেই শুনেছো, হয়তো অঙ্কুশ শুনেছো এর কথা। অনেকজনই বলে, আমি দু একজনের সাথে ইন্টারাকশনও করেছি। আমি বলছি ভাই এটা যমুনা নয়, এটা জলঙ্গি। কেননা গঙ্গার সাথে যমুনার একটা উত্তরপ্রদেশের দিকে আছে, যমুনা পাশ দিয়ে এসছে। তো ওরাও অনেকজন জানে, কেন এরা ভূগোল সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই এদের, বলতে হয় বলে দেয়। তো আমরা কি বলবো, এটা হচ্ছে জলঙ্গি নদী। ওর জলটা সবুজ থাকে, কেন? স্রোত নেই। শুধুমাত্র বন্যার সময় বা বর্ষার সময়তে ওতে ঘোলা জল আসে, নইলে জলটা সবসময় থিতিয়ে থাকে। মাছ হয় প্রচুর ওখানে। আর গঙ্গার জলটা ঘোলা। গঙ্গার জল ঘোলা কেন থাকে? কেন? অনেক পলি বয়ে নিয়ে আসে, ওখানে স্রোত আছে। পলি মানে হচ্ছে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কণা মাটির, যেগুলো ধান বা চাষের ক্ষেত্রে খুব উর্বর হয়। ওই জন্য বন্যার পর জমিতে যখন জল জমে যায়, তখন দেখবে চাষবাস ভালো হয়। আমাদের পশ্চিমবঙ্গ ওই জন্য অনেক চাষবাস ভালো হয়, কেননা গঙ্গার জল প্রায় মাঝে মাঝে এসে ভরে যায় বন্যার সময়। বোঝা গেল? তাহলে এই জিনিসটা মনে থাকবে, আমাদের গঙ্গার সাথে এটা কি নদী? জলঙ্গি নদী। যারা বলে তারা বোঝাবে। যদি তোমার কাছেও কেউ বলে এটা যমুনা, তখন বলবে না এটা যমুনা না, এটা জলঙ্গি নদী। আপনি ভূগোল ভালো করে পড়ে নেন, ঠিক আছে? তো এবার আসছে আমরা ব্রহ্মপুত্র। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমাদের হিন্দু ধর্মের 3টে দেবতার নাম আছে না অঙ্কুশ? তো ব্রহ্মা মানে একদম সবচেয়ে হেড। তো ওনার পুত্রকে বলা হয় এটাকে ব্রহ্মপুত্র। ওই জন্য ওনার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ওনার নাম থেকে। এটা নদী বলা হয় না, কিন্তু এটা নদ বলা হয়। ব্রহ্মপুত্র নদ, কেননা নদ শব্দটা হচ্ছে পুরুষবাচক। আর বাকি সব নদী আমাদের ভারতবর্ষের সব স্ত্রীবাচক। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, এগুলো কি? কৃষ্ণা, কাবেরী, সব স্ত্রীবাচক, মানে এগুলোকে মেয়ে বোঝায়। ওই জন্য ওদের নদী বলা হয়। আর দামোদর নদ, দামোদর পুরুষবাচক, পুরুষের মতো নাম। ব্রহ্মপুত্র পুরুষের মতো নাম, তাহলে ওই জন্য এদের বলা হয় নদ। তাহলে যদি কেউ বলে এটা নদ কেন, এটা বলতে পারবে? কি বলবে তখন? যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পুরুষবাচক শব্দ, এবং ব্রহ্মপুত্র মানে হচ্ছে ব্রহ্মার পুত্র। সেই জন্য ওটার সাথে কল্পনা করে এটা নাম রাখা হয়েছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রটা কোথা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবর থেকে। ব্রহ্মপুত্র নদের উৎস হয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গের কাছে মানস সরোবর। আর এটা তোমার
আংশি গ্লেশিয়ারের থেকে উৎপন্ন হয়েছে। এই ব্রহ্মপুত্র নদীর তিব্বতের নাম হচ্ছে সাংপো। তিব্বতের নাম কি? সাংপো। তারপর অরুণাচল দিয়ে আমাদের ভারতে ঢুকেছে। অরুণাচল কোন জায়গা? এটা নর্থ ইস্টের একটা স্টেট আমাদের, তাই না? নর্থ ইস্টের যে 7টা 7 সিস্টার বলেছিলাম, সেই 7 সিস্টারের একটা স্টেট। এই দেখো, তিব্বতের মানস সরোবর থেকে এটার উৎপত্তি হয়েছে। মানস সরোবর, ঠিক আছে? দেখো, এখান থেকে উৎপন্ন হয়ে চলে এসছে ব্রহ্মপুত্র, সাংপো নাম নিয়ে সোজা অরুণাচল দিয়ে ঢুকেছে। এখানে অরুণাচল প্রদেশ দেখছো, অরুণাচল প্রদেশের নাম। অরুণাচল প্রদেশ দিয়ে ফের আসাম হয়ে ঢুকে ফের বাংলাদেশে চলে এসছে, ঠিক আছে? এবং কোথায় কি পড়েছে? বে অফ বেঙ্গলে। কোথায় কি পড়েছে? বে অফ বেঙ্গল। এই গঙ্গা আর ব্রহ্মপুত্র এই যে এলাকা বঙ্গোপসাগরের কাছে, পুরো এলাকাটাকে নিচের দিকে বলা হয় এটাকে সুন্দরবন, যেখানে প্রচুর সুন্দরী গাছ আছে, সেই জন্য ওটার নাম হচ্ছে সুন্দরবন। এখানে কিন্তু বাঘ থাকে, বিভিন্ন জঙ্গলি জানোয়ার থাকে এবং অনেক অর্থকরী জিনিস ওখানে থাকে, যেমন মধু। অনেক মানুষ ওই মধু বিক্রি করে পেট চালায়। আবার কাঠ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ, এখানে বাংলাদেশের জন্য অনেক একটা লাইফ লাইন বলা যেতে পারে, ঠিক আছে? এখন এখানে তোমার টুরিস্ট স্পটও ডেভেলপ হচ্ছে। তাহলে ব্রহ্মপুত্র নদী সম্পর্কে জানলাম, হ্যাঁ? তাহলে এর নাম কি যদি বলা হয়? তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি? আগে শোনো, তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি? সাংপো। এক এক জায়গায় আলাদা। যেমন আমি বললাম গঙ্গা আমাদের ফরাক্কার আগে পর্যন্ত গঙ্গা, ফের ফরাক্কার পর থেকে কি নাম হয়ে গেছে? ভাগীরথী। ধরো, গঙ্গা নাম নিয়ে ফের আমাদের এখানে পর্যন্ত ভাগীরথী, এরপর ফের হুগলি নদী হয়ে চলে গেছে বঙ্গোপসাগরে। নদী একটাই, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম। তেমনি ব্রহ্মপুত্র তিব্বতে তৈরি হয়েছে মানস সরোবর থেকে। মানস সরোবর থেকে বার হয়ে যখন সোজা চলে গিয়ে তিব্বতের মালভূমি দিয়ে চলে গিয়ে অরুণাচলে ঢুকেছে, তারপর থেকে ওই দিকটায় নাম হচ্ছে সাংপো। আর এই দিকটায় ফের ব্রহ্মপুত্র নাম নিয়ে একদম আসামের পাশ দিয়ে ঢুকে ফের বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে ঢুকে আর একটা মজার জিনিস হয়েছে, ফরাক্কা থেকে যে গঙ্গার একটা অংশ চলে গেছে পদ্মা হয়ে বাংলাদেশের মধ্যে, ওর সাথে ফের মিশে ওরা সব মেঘনা নাম দিয়ে সম্ভবত বা ফের বঙ্গোপসাগরে গিয়ে মিশে গেছে। বোঝা গেল? এখানে দেখো, বাংলাদেশে প্রবেশ করার পর পদ্মা নদীর সাথে মিলিত হয় এবং পরে মেঘনার সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এ ওই সুন্দরবন বদ্বীপ গঠন করেছে। এটি ভারত ও বাংলাদেশের প্রবাহিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরের মোহনায় মিশে যায়। বোঝা গেল? কার সাথে মিশেছে? পদ্মার সাথে মিশে কি নাম হয়ে গেছে ওখানে? মেঘনা। মেঘনা নাম হয়েছে। বোঝা গেল? তাহলে গঙ্গা জানলাম, ব্রহ্মপুত্র জানলাম, দুটো জানলাম তো। হ্যাঁ, গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। মনে থাকবে, সোজা স্ট্যান্ড, একদম স্ট্রেট। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর সেই হিমালয় থেকে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে তোমার ব্রহ্মপুত্র নদীও, কিন্তু জায়গাটা আলাদা। কোন জায়গা থেকে? হিমালয়ের তিব্বতের মানস সরোবর থেকে। যে জায়গা থেকে ওটা প্রথম উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র, সেটা হচ্ছে মানস সরোবর, একটা বড় ঝিল, সেখান থেকে তৈরি হয়েছে। এবং ব্রহ্মপুত্র মানে কি? এটাকে আমরা ব্রহ্মার পুত্র বলে মনে করি। এবং এটা নদ কেননা এটার নাম হচ্ছে পুরুষবাচক। ব্রহ্মার পুত্র, পুত্র তো ছেলেই হয়, পুত্র মানে তো কোনো মেয়ে হবে না, তাহলে পুত্রী হতো, তাই না? ওই জন্য ব্রহ্মপুত্রকে ব্রহ্মপুত্র নদ বলা হয়। যেমনি আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো কোন নদীকে? দামোদরকে। দামোদর নদ বলা হয়, কারণ দামোদর একটা পুরুষ মানুষের নামের মতো, তাই না? আমাদের প্রধানমন্ত্রীর নামের মাঝখানেও কিন্তু দামোদর শব্দটা আছে, জানো না? হ্যাঁ, নরেন্দ্র দামোদর দাস মোদী। এগুলো মনে রাখবে, ছোট ছোট জিনিস, ঠিক আছে? তাহলে আমরা ব্রহ্মপুত্র হলো। এবার তাহলে আমরা কোথায় যাব ব্রহ্মপুত্রের পর? কোন নদী? সিন্ধু নদী। সিন্ধু নদী ভারতবর্ষের দেখো একদম পশ্চিম দিকে থাকে,
এই দেখো পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এইখান থেকে ওটাও তৈরি হয়েছে। কোথা থেকে দেখে নাও, এটাও ওই মানস সরোবর সিন্ধু নদী, দেখে নাও এখানে কৈলাস পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে, তিব্বত, লাদাখ, জম্মু কাশ্মীর। এই দেখো, দেখছো সিন্ধু কোথায় এসে গেছে, একদম এটাও মানস সরোবরের কাছে চলে এসছে। মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে তোমার ব্রহ্মপুত্র, ও পূর্ব দিকে গিয়ে ফের দক্ষিণ দিকে হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। কিন্তু মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদী পশ্চিম দিকে সোজা চলে গেছে। কেন গেছে? কেননা ওইখানে পাহাড়ের ঢালটা পশ্চিম দিকে ছিল বলে, তাই নাকি? পাহাড়ের ঢাল যেদিকে সেদিকে জলের ধর্ম কি, যেদিকে ঢালু থাকবে সেদিকে যাবে। তাহলে ওখান থেকে যে ঢালুটা পেয়েছে ও, এই ঢালুটা দিয়ে সোজা একদম, এখানে ঢালু মানে কিন্তু এরকম জমিন, ল্যান্ড কিন্তু ফ্ল্যাট ল্যান্ড নয়, হিলস। সেই হিলসের মধ্যে দিয়ে রাস্তা করেছে, রাস্তা করে সোজা জম্মু কাশ্মীর দিয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে চলে গেছে আরব সাগরে। তাহলে আরব সাগরে কোন নদী পড়েছে? সিন্ধু নদী। মনে থাকবে? থাকবে কি থাকবে না? আর বঙ্গোপসাগরে কোন নদী পড়েছে? গঙ্গা আর ব্রহ্মপুত্র। আরো অনেক নদী পড়েছে, সেগুলো আমরা পরে জানবো। মহানদী আছে, কিন্তু মহানদী পড়াবো তারপর তো। তাহলে এটা হলো, এবং পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয়, কেন 5টা নদী ওখান দিয়ে চলে গেছে। দেখো, রাবি, শতদ্রু, জেলাম, চেনাব, বিপাশা, এগুলো আছে 5টা নদী। পাঞ্জাবকে কি বলা হয় তাহলে? পঞ্চ নদীর দেশ। এ দেখো, জেলাম, চেনাব, রবি, বিপাশা, শতদ্রু, এইগুলো হচ্ছে প্রধান উপনদী সিন্ধুর। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, বুঝলে? নদীগুলো 5টা, যে সিন্ধুর 5টা উপনদীগুলোর কি কি নাম? জেলাম, চেনাব, রবি, বিপাশা, শতদ্রু। ঠিক আছে, ওই জন্য একে পঞ্চনদ বলা হয়, এখানে লেখা আছে, দেখেছো? ঠিক আছে। এবার সিন্ধু নদীর বৃহত্তম উপনদী হলো চেনাব, যেটাকে চন্দ্রভাগাও বলা হয়। সিন্ধু নদীর সবচেয়ে বিখ্যাত উপনদীর নাম কি? চেনাব। ঠিক আছে, মনে থাকবে। তার অন্য আরেকটা নাম কি? চন্দ্রভাগা। বোঝা গেল? এবার আমরা আসবো নর্মদা। দেখো, নর্মদা নদী, নর্মদা একটা বিখ্যাত নদী। এটার মজা কি জানো? এটা আমাদের যে বিন্ধ্য পর্বত ভারতবর্ষের মাঝামাঝি আছে না, একটা মাঝখানেও অনেক হিলস আছে। সেই বিন্ধ্য পর্বতের এই এলাকা থেকে অমরকণ্টক বলে একটা জায়গা আছে, হিলস, ওখানে নবোদয় বিদ্যালয়ও আছে কাছাকাছি। তো ওখান থেকে ছোট্ট একটা জায়গা, একদম এতটুকু একটা গর্ত মতো জায়গা থেকে উৎপন্ন, ছোট্ট। আমি নিজে গেছি ওখানে, ঠিক আছে? ওখানে গেছি, ওখানে আমাদের বন্ধুদের সাথে ওখানে যখন পুজো করেছে সেখানে আমি উপস্থিত ছিলাম। ওখানে মন্দির আছে, ঠিক আছে? অমরকণ্টক একটা বিখ্যাত তোমার ধর্মীয় স্থল। ভারতের প্রচুর মানুষ যায়, জাতি ধর্ম নির্বিশেষে ওখানে দেখতে যায়। তোমরাও যদি কখনো সুযোগ হয় যাবে দেখতে, দারুণ জায়গা। ঠিক আছে, ঠান্ডা লাগে একটু হালকা, কিন্তু দারুণ জায়গা। যত দেশ ঘুরবে তত জ্ঞান বাড়বে। ঠিক আছে, তো এই নর্মদা এখান থেকে উৎপন্ন হয়ে মজাদার জিনিস তুমি কি দেখো, কাছাকাছি মহানদী হয়েছে, ওর ওদিকে গঙ্গা হয়েছে, কিন্তু এ কি হয়েছে, ওখানে যে পাহাড়ের যে ঢালু সোজা ওখান থেকে বার হয়ে চলে গেছে আরব সাগরের দিকে, উল্টো পথে চলে গেছে, মানে পশ্চিম দিকে চলে গেছে। তাই নাকি? এটা আমাদের ভারতের পশ্চিম দিক তো, তাই না? এবং গুজরাটের কাছে গিয়ে কোথায় মিশেছে? আরব সাগরে। এইগুলো কিন্তু মনে হয়। বলো, আপনি সিন্ধু নদীর ওইটা লিখতে বললেন না, আবার শুরুটা কোথা থেকে ওইটা বললেন না। সিন্ধু নদী বললাম তো, মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে। মানস সরোবর ওটাও? হ্যাঁ, ওটাও। আমি ব্রহ্মপুত্র এবং সিন্ধু, ওটাই তো বললাম, দুটোই উৎপন্ন হয়েছে একই জায়গা থেকে, কাছাকাছি। কিন্তু কাছাকাছি মানে কি 2 হাত 4 হাত জায়গা না, ওখানে তো অনেক বড় এরিয়া না। একটা পূর্ব দিক থেকে উৎপন্ন হয়ে ওইদিকে পূর্ব দিকে চলে গেছে, এটা পশ্চিম দিক থেকে উৎপন্ন হয়ে মানস সরোবরের সোজা পশ্চিম দিকে চলে গেছে। সিন্ধু নদী আরব সাগরে পড়েছে। ঠিক তেমনি নর্মদা তৈরি হয়েছে অমরকণ্টক থেকে, ওখান থেকে উৎপন্ন হওয়ার পর এ সোজা একদম পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে। এর মধ্যে কোন কোন রাজ্য দিয়ে গেছে বলতো? কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে নর্মদা চলে? নর্মদাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই দেখো নর্মদা, নর্মদাকে দেখতে পাচ্ছ তো?
দেখো, নর্মদা নদী ভারতের একটি প্রধান নদী, যা মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট রাজ্যের মধ্য দিয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, মানে কি আরব সাগরে। এটি উত্তর ও দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী সীমানা হিসাবেও কাজ করে এবং ভারতের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী। ভারতের বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী এটা মনে থাকবে। আর একটা পশ্চিম প্রবাহিত নদী কি? সিন্ধু নদী, ওটা পশ্চিম প্রবাহিত যাচ্ছে, অবশ্য দক্ষিণ পশ্চিম যায় ওটা। এটা বিন্ধ্য আর সাতপুরা পর্বতমালার মধ্যবর্তী ভূমির প্রাকৃতিক ঢালের কারণে ঘটে। পশ্চিম দিকে কেন যায়? কেন বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বত যেটা আছে মাঝখানে আমাদের ভারতের, সেটা আমাদের ভারতকে দুটো ভাগে ভাগ করে বিন্ধ্য পর্বত, তো ওটা মাঝামাঝি আছে মোটামুটি। ওই জন্য ওখানে যে ঢালু আছে সেই ঢালু হিসাবে চলে গিয়ে ও সোজা পশ্চিম দিকে পরিচালিত হয়। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে নর্মদা নদী কোথা থেকে তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের অমরকন্টক, মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে, হিলস এরিয়া মনে থাকবে। আর কোথায় গিয়ে মিশেছে, কোন সাগরে? আরাবিয়ান সিতে। অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে, মনে থাকবে। এবার আমরা আসছি দক্ষিণ ভারতের নদীগুলো। দক্ষিণ ভারতের নদীগুলো আমি কি বললাম, বেশিরভাগ নদীগুলো বৃষ্টির জলে ভরে, ওই জন্য বৃষ্টির সময় দুকুল ছাপিয়ে যায়, ঠিক আছে। আবার যখন বৃষ্টি কম হয়ে যায় ও হাঁটু জল থাকে হয়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো। আমাদের ছোট নদী বড় নদী ছোট হয়ে যায় বৈশাখ মাসে, তাই না? বৃষ্টির জলের উপর নির্ভর করবে, মানে কি, যেখানে যদি বৃষ্টি বন্ধ মানে নদীর অবস্থা খারাপ। নদী কাকে বলে? যাতে জল থাকে, জল শুকিয়ে গেলে তাকে তার নদী বলা যাবে না। বলা যাবে কি? নদী জল যদি না থাকে নদীকে জল বলা যায়, শুকনো নদী বলা হবে। ওই জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন, যখন বৈশাখ মাসে মানে গরমকালে যখন জল থাকে না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ঠিক আছে। আবার ওনার একটা লাইন আছে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, কি জানা আছে না এরকম একটা লাইন, দুকুল ছাপিয়ে যায়, এরকম একটা আছে কবিতাটায় আমাদের ছোট নদীতে। তো বর্ষাকালে ভরে যায়, কিন্তু যারা বর্ষার বন্ধ হয়ে গেলে ওগুলো শুকিয়ে যায়। তো দক্ষিণ ভারতের বেশিরভাগ নদীর অবস্থায় তাই। বর্ষাকালে যদি তুমি কখনো চেন্নাই যাও বা দক্ষিণ ভারত ঘুরতে যাও, দেখবে একদম ব্রিজের কাছাকাছি যাচ্ছে, খতরনাক স্রোত, ভয় লাগবে, আওয়াজ হয় এত। কিন্তু যদি গরমকালে যাও দেখবে মানুষ ওখানে হেঁটে বেড়াচ্ছে, নিচে গাড়িতে করে বালি তুলছে, বালি তুলে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বর্ষার সময় ওখানে যাওয়াই মুশকিল, এত স্রোত থাকে, গেলেই তোমাকে ডুবিয়ে নেবে। বর্ষাকালে কখনো ওই নদীতে নামবে না যদি কখনো যাও। শুকনো ডালায় তুমি ঘুরে বেড়াও, মজা করো, বালিতে খেলো, কোনো সমস্যা নেই। তো আর কিন্তু আমাদের হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো হচ্ছে সমস্ত সময় জল থাকে, কেন? বরফ তো গলছে। আর এখন বিশ্ব উষ্ণায়ন হয়ে গেছে, ওই জন্য আকাশে মানে প্রত্যেকটা হিমবাহ তেমনিই গলতে থাকে। দক্ষিণ মেরু গলে যাচ্ছে, একসময় হয়তো পৃথিবীর জলের স্তর বেড়ে যাবে, আমরা সবাই মাছ যদি না হতে পারি তাহলে আমরা ডুবে যাবো। মাছ হলে বেঁচে যাবো, কিন্তু মাছ তো আর হবো না। আমরা কি মাছ হতে পারবো? সম্ভব নয়। ওই জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার যে আমাদের বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে, গ্যাস নির্গত হচ্ছে, এগুলো কম করানোর চেষ্টা করা। এগুলো দেশের নেতাদের করা দরকার, তাই না? আমরা যদি ভবিষ্যতে কোনো বড় পোস্টে যাই, আমাদেরও চেষ্টা করা দরকার যাতে এগুলো পৃথিবীকে যেন বাঁচানোর প্রয়াস করা দরকার। কারণ পৃথিবী যদি না বাঁচে আমরা থাকবো কোথায়, তাই না? পৃথিবী তো আমাদের একটা বৃহত্তর বাসস্থান, তাই না? আমাদের ঘরগুলো কোথায় আছে? পৃথিবীর উপরেই তো আছে, সেটা যে কোনো দেশেই হোক। আসলে তো পৃথিবীর উপর আছে না, তাই তো? তাই এটা তাহলে দেখলে এবার আমরা যেটা দেখছিলাম, তাহলে কি কোনটা? গোদাবরীকে দক্ষিণের গঙ্গাও বলা হয়, কিন্তু অনেক বড়। গোদাবরী দেখো কোথা থেকে শুরু হয়েছে? মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পাহাড়ের ত্রম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পাহাড়ে ত্রম্বক শৃঙ্গ থেকে, পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মজাদার জিনিস দেখো, এখান থেকে নর্মদা তৈরি হয়ে গিয়ে মিশেছে আরব সাগর, এই পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে চলে এসেছে একদম বঙ্গোপসাগর।
উল্টো দিকে চলে গেছে। এটা হচ্ছে পূর্ব বাহিনী নদী। বোঝা গেল? যদি তোমাকে কেউ বলে ভারতবর্ষের 2-1টা পূর্ব বাহিনী নদীর নাম বলো, তখন আর দক্ষিণ বাহিনী এগুলোকে এটা বলা যাবে তখন। ঠিক আছে? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট এগুলো। স্যার একটু এবার- দাঁড়ান। ওকে। মহারাষ্ট্রের মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের ত্রম্বক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মহারাষ্ট্রের ত্রম্বক শৃঙ্গ থেকে। মনে থাকবে? কোন নদীটা মহারাষ্ট্রের ত্রম্বক থেকে উৎপন্ন হয়েছে? গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটা জানো? যদি কেউ বলে, এমনকি কাবেরীকেও কখনো কখনো বলা হয়, তা যদি তোমাকে কোশ্চেন করে যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, কোন নদীকে? গোদাবরী। মহারাষ্ট্রের এবার মহারাষ্ট্রের ত্রম্বক শৃঙ্গ থেকে। ওই দেখো লেখা আছে ত্রম্বক শৃঙ্গ, দেখতে পাচ্ছ না? এটা অসুবিধা হচ্ছে? বড় করবো? ঠিক আছে। ত্রম্বক, তয়রে ফলা, তয়ের ফলা জ ফলা আছে, ময় বয় ক, ত্রম্বক। ঠিক আছে। এবার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে দেখো, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে? মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এখানে মহারাষ্ট্র আছে, তাই না? তারপর এখানে ছত্তিশগড় আছে, এই দেখো ছত্তিশগড়, তেলেঙ্গানা, এগুলোর মধ্যে তার অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে গিয়ে একদম বে অফ বেঙ্গলে পড়েছে। বোঝা গেল? বোঝা গেল? এরপরে নদীটার নাম আমরা দেখবো কি? কাবেরী। কাবেরীও ভারতবর্ষের একটা অন্যতম প্রধান নদী, যেটা কর্ণাটকের কোডগু জেলার পশ্চিমঘাট পর্বতমালা। এইটা আমি এর আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম। এই এলাকাগুলোকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা, আর এইগুলোকে বলা হয় পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে? এখানে গোদাবরীও পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে, কাবেরীও এরকম পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এটা কাবেরী লেখা আছে, দেখছো? কাবেরী নদী এখান থেকে গিয়ে কোথায় পড়েছে? বে অফ বেঙ্গলে। বোঝা গেল? দেখে নাও, কাবেরী নদী ভারতের একটা প্রধান নদী, যা পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা বঙ্গোপসাগর, এটা আরব সাগর। ঠিক আছে? মনে থাকবে? তাহলে কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা থেকে। দিয়ে পশ্চিমঘাট থেকে উৎপন্ন হয়ে পূর্বঘাটে চলে এসেছে, পূর্বঘাট ক্রস করে বে অফ বেঙ্গলে ঢুকেছে। তাহলে এই যে আমাদের দক্ষিণ ভারতের এই পূর্ব দিকের বঙ্গোপসাগর এলাকাটাকে কি বলা হয়? পূর্বঘাট পর্বতমালা। এখানে প্রচুর পর্বত আছে, হিলস আছে। কাবেরী নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মনে থাকবে? স্যার হুম। এ বলছে আমার মন থাকে না। কে বলছে মন থাকে না? কে মনে থাকে না? কেন? চেষ্টা করো, মনে থাকবে না কেন? ভাবতে হবে। পড়া করো না বলে মনে থাকে না। কালিদাসের নাম শুনেছ? কালিদাস মহাকবি হয়েছেন উনি। উনি একদিন গাছে উঠে কাঠ কাটছিলেন, যেদিকে কাটছিলেন সেই দিকে বসেছিলেন। পশ্চিমঘাট পর্বত থেকে তামিলনাড়ু হয়ে তারপরে বঙ্গোপসাগরে পড়েছে। শুধু তামিলনাড়ু হয়ে না, কর্ণাটক ও তামিলনাড়ু হয়ে তারপর বঙ্গোপসাগরে মিশেছে। তো উনি যখন পড়লেন, পড়া করলেন, তবেই তো তুমি যদি না পড়ো জানবে কি করে? তুমি যদি বইটা রেখে দাও তো পড়তে পারবে না, জ্ঞান বাড়বে না। জ্ঞান তো বইয়ের মধ্যে থাকে, জ্ঞানটাকে নিতে হয়। তো তুমি যদি আগেই ভাবো যে আমি পারবো না, তাহলে হবে না। চেষ্টা করতে হবে। ট্রাই অ্যান্ড ট্রাই। আল্লাহ সবার মধ্যে বুদ্ধি সবার মধ্যেই বুদ্ধি দিয়েছে, কিন্তু তুমি যদি চেষ্টা না করো, আর তোমাকে যদি কেউ বলে তুই পারবি নি, আর তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে কিন্তু তোমার আর হবে না। তোমায় চেঞ্জ করতে চেষ্টা করতে হবে না, ট্রাই করতে হবে। আমি তো কিষানের ছেলে ছিলাম, আমরা হেঁটে হেঁটে চাষি, আমার বাবা তো গরিব ছিলেন। এখান থেকে হেঁটে হেঁটে মায়াপুর পর্যন্ত আমরা স্কুলে গেছি। আমি তো ভেবেছিলাম কিষান একজন মানুষের নাম। না, কিষান মানে ফার্মারকে বলা হয়, বুঝতে পেরেছো? তো এত দূর হেঁটে হেঁটে গেছি, তোমরা তো হাঁটতেও হয় না, সাইকেল আছে, অনেক কিছু আছে। বাড়িতে এসে কত কাজ করতে হয়েছে, বেশিরভাগ সময় পুরোনো দিন সবাইকে কষ্ট করতে হয়েছে।
তারা তো পড়াশোনা করেছে, তাই নাকি? এবার তুমি যদি বলো আমি পারবো না, তাহলে কি করে হবে? পড়াশোনা না করলে কিন্তু আগে যাওয়া যাবে না, এটা মনে রেখো সবাই, ঠিক আছে? পারিব না ওই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো শতবার। কেন পারবে না? ও যদি ও যে পেরেছে আমিও সেটা পারবো, তাই নাকি? পারবে কি পারবে না? ওর যদি দুটো হাত নিয়ে কাজ করতে, তোমারও তো দুটো হাত। ঠিক গেল। কাবেরীর পর আমরা ফিরে আসছি হ্যাঁ স্যার। কৃষ্ণা। কৃষ্ণা দক্ষিণ ভারতের একটা অন্যতম নদী। এটার উৎপত্তি স্থল হচ্ছে মহাবালেশ্বরের কাছে পশ্চিমবঙ্গ পর্বতমালা। কি নদী? কৃষ্ণা নদী, ঠিক আছে? কৃষ্ণা নদীর উৎপত্তি, হ্যাঁ এটা পশ্চিম ঘাট। সব পশ্চিম ঘাট। বললাম না, বেশিরভাগ নদীগুলো সব পশ্চিম ঘাট থেকে হয়ে পূর্ব ঘাট ক্রস করে চলে এসেছে বে অফ বেঙ্গলে। শুধুমাত্র নর্মদা মাঝামাঝি উৎপন্ন হয়ে চলে গেছে পশ্চিম ঘাট পর্বতমালা ক্রস করে আরব সাগরে। তাহলে লিখবো কৃষ্ণা নদী শুরু হয়েছে পশ্চিম ঘাট। হ্যাঁ, পশ্চিম ঘাট পর্বতমালা থেকে। পশ্চিম ঘাট পর্বতমালার সাঁতারা জেলায় অবস্থিত একটা জোর গ্রাম, সেখান থেকে। এবং এই নদীটিও পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। মনে থাকবে? কোনো সমস্যা? না। ঠিক আছে। নদীগুলো সাগরে মিশে যায়। সাগরে না মিশে সাগরও তো খালি হয়ে যাবে। যদি সাগর তো একটা ধরো বড় হ্রদের মতো না, ওতে যদি নদী নালাগুলো জল গিয়ে না পড়ে তাহলে সাগরও তো শুকিয়ে যাবে। তখন জল পাবে কোথায়? কেন প্রতিনিয়ত সূর্যের আলোতে ওর জল তো বাষ্প হচ্ছে, তাই না? তোমরা কখনো মায়ের রান্না দেখেছো? কড়াইয়ে যদি জল রাখে তরকারি বানানোর সময়, যদি জল কম হয়ে যায় পুড়ে যায়। কেন পুড়ে যায়? ওগুলো কি হয়? জলগুলো কি হয়? বাষ্প হয়ে উড়ে যায়। আগুনের তাপে জলগুলো বাষ্প হয়ে উড়ে যায়। তো তাহলে ওয়াটার ভেপার বলে যেটাকে। তো ভেপারাইজেশন হয়ে গেলে সমুদ্রে জল যদি উঠে চলে যায়, তখন তো সমুদ্র পুরো খালি। তখন তুমি কি হাঁটতে পারবে মজা করে, তাই না? কোনো ঢেউ থাকবে না, মাছগুলো মারা যাবে। কিন্তু তা তো কখনো হবে না। এরকম ঘটনা হবে কি? অনেক জল আছে। হ্যাঁ, কতটা জল হবে? হবে 15 লাখ টন। 15 লাখ টন? একটা সাগরে 15 লাখ টন জল? তাই? এর কোনো বেসুমার, এর কোনো লাখে যাবে না, কোটি কোটি কিনা ওর থেকেও বেশি কিছু, ঠিক আছে? একটা নদীতে যে জল যায় তারই হিসাব করা দূর মানে মুশকিল। অনবরত জল যাচ্ছে, সেই জল যাচ্ছে বলেই সমুদ্রের জলের যে ব্যালেন্সটা মেনটেন হচ্ছে। যদি সমুদ্র নদী শুকিয়ে যায়, সমুদ্রও শুকিয়ে যাবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুকনো যদি কখনো হয় সমুদ্র, আমাদের পৃথিবী ধ্বংস কেন হবে? কেন? জল তো আমরা পাবো না, নদী শুকিয়ে যাবে, গাছপালা শুকিয়ে যাবে, আর গাছপালা শুকিয়ে গেলে আমরা অক্সিজেন পাবো না, তাই নাকি? আমাদের অক্সিজেন কে দেয়? সবুজ গাছপালা, তাই না? শুধু গাছ না, শুকনো গাছ কি থরি দেবে? শুকনো গাছে অক্সিজেন দিয়েছে কখনো? শুকনো গাছ আগুন দেয় যদি তাকে জ্বালাও, তাই না? শীতকালে আগুন দেয়, ওর উপরে আবার কেউ কেউ বসে যায়। স্যার 100 মিলিয়ন টন হবে। ওর থেকেও বেশি হবে। ও তো মানে তুমি মানে ওটা মিলিয়ন টন বলা যাবে না। 1000 মিলিয়ন টন। হ্যাঁ, ওটা হতে পারে। হ্যাঁ, আনলিমিটেড মিলে, আনকাউন্টেবল, ঠিক আছে? ওটা তুমি গুনতে পারবে না কত হবে, এটা আন্দাজ করা মুশকিল। তবুও একটা বলে অনেক সময়, যাই হোক। তো এইবার যদি ধরো গাছপালা শুকিয়ে গেল, তো আমরা অক্সিজেন পাবো না। অক্সিজেন পাবো কি? আর অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে? আমরা যে বাতাস থেকে বাতাসটা নিচ্ছি তার মধ্যে অক্সিজেন বলে একটা জিনিস থাকে, যেটা আমাদের নাক দিয়ে আমাদের ফুসফুসে ঢোকে। ফুসফুসে ছোট ছোট গর্ত আছে, যে গর্তগুলোকে অ্যালোভেলিয়া হোল বলে। ওই গর্তটা কি করছে? অক্সিজেনটা চুষে নিচ্ছে আর বাকি ফালতু গ্যাসগুলোকে বাইরে বার করে দিচ্ছে। দি কার্বন ডাইঅক্সাইড যেটা বার হচ্ছে সেটা নাক দিয়ে গরম হতে বার হয়ে যাচ্ছে, আর ওইটা ফের গাছ নেয়। ওই গাছ আবার এই লেনদেনেই গিভ অ্যান্ড টেক, লেনদেনেই আমরা বেঁচে আছি। কেউ যদি বলে কারোর সাহায্য আমার দরকার নেই, আমি একলাই বেঁচে থাকবো, সে অসম্ভব। কোনো মানুষ পৃথিবীতে, কোনো প্রাণী, উদ্ভিদ, কেউ একে অপরের সহযোগিতা ছাড়া বাঁচতে পারবে না। এবং যে বলে আমি একলাই বাঁচবো, আমার অনেক পয়সা আছে, সে মূর্খ। অন্যের সাহায্য ছাড়া তুমি বাঁচতে পারবে না। এই দেখো, আমি এখানে বেঁচে আছি, আমি পোশাক পরে আছি, এটা আমি বানাইনি। পেনটা হাতে আছে, আমি বানাইনি, না। তাই না? যদি আমাকে কেউ এগুলো না দিত, আমি কি থাকতাম? আদিম যুগের মানুষের মতো উলঙ্গ হয়ে থাকতাম, সেটা দেখতেও ভালো লাগতো না। লাগতো কি?
সবাই খারাপ লাগতো। তাহলে একে অপরের সহযোগিতা পাচ্ছি বলে আমরা ভালো হয়ে আছি, সভ্য। ওই জন্য উই আর সিভিলাইজড ম্যান, আমরা এখন সিভিলাইজড হয়ে গেছি। তারা তো মানে খাবার কিনবে এইখান থেকে, ওই তাহলে? খাবার আবার চাষিরা তৈরি করে, তাহলে? মানুষ তা যা ওরা বলে এগুলো মানে তাদের একদম বুদ্ধি নেই, বুদ্ধি নেই, মূর্খ। তারা নির্বোধ মূর্খ, তাই না? যারা বলে যে আমি একলাই বাঁচতে পারবো, সেটা কখনো সম্ভব নয়। একলা বাঁচা সম্ভব? তাহলে একে অপরকে, ওই জন্য একে অপরের হেল্প করতে লাগে। তাহলে মহানদীটা আমরা কোথা থেকে দেখলাম? দেখো, মহানদী এসছে, এটা একটা পূর্ব ভারতের একটা প্রধান নদী। এটা ছত্তিশগড় রাজ্যের ধামতারি বলে একটা জায়গা আছে। এই ধামতারিতে আমি গেছি, ওখানে নবোদয় বিদ্যালয় আছে। ধামতারিতে ওটা একটা জেলা, ওখানে নবোদয় বিদ্যালয় আছে, ঠিক আছে? তো ওখান থেকে তৈরি হয়েছে এবং এটা পূর্ব দিকে প্রবাহিত হয়ে কোথায় কি মিশেছে? বঙ্গোপসাগরে মিশে, মনে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, এবার দেখো আমাদের বঙ্গোপসাগরে কোন কোন নদী পড়েছে। গঙ্গা, দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, তাই না? হ্যাঁ, এটা লিখে নাও। আমাদের বঙ্গোপসাগরে যে সমস্ত নদী পড়েছে বা মিশেছে গিয়ে, সে নদীগুলোর নাম হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। আর আরব সাগরে যে সমস্ত নদীগুলো পড়েছে, সিন্ধু, নর্মদা ও তাপি বা তাপ্তি, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। বঙ্গোপসাগরে যে সমস্ত নদীগুলো পড়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, মহানদী, আরো অনেক নদী আছে ছোট বড়, কিন্তু মেন নদীগুলোর কথা কেন বলা হচ্ছে, ঠিক আছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, মহানদী। এই নদীগুলো ভারতবর্ষের প্রধান নদীগুলোর অন্যতম, ঠিক আছে? ভালো করে লেখো, এখানে রেখে লেখো, ভালো করে লিখবে, বানানটা যেন শুদ্ধ হয়। দেখে নাও ভালো করে বানানগুলো কি আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আর আরব সাগরে যে নদীগুলো পড়েছে, সিন্ধু, নর্মদা, তাপ্তি, এগুলো। আর ভারতের সবচেয়ে একটা ছোট নদী হচ্ছে আরোয়ারি নদী, রাজস্থান আরোয়ার। এই আরোয়ার নদীকে ভারতের সবচেয়ে ছোট নদী হিসেবে গণ্য করা হয়, যেটা লম্বায় মোটামুটি 45 কিলোমিটার মতো, ঠিক আছে? সবচেয়ে ছোট নদী হচ্ছে আরোয়ার, আরোয়ারি নদী, ঠিক আছে? সবচেয়ে ছোট নদী আরোয়ারি নদী। আর ভারতবর্ষের সবচেয়ে বড় নদী হচ্ছে কোনটা? গঙ্গা। কিন্তু দৈর্ঘ্য যদি ধরা হয়, তাহলে ব্রহ্মপুত্র, যদি একদম উৎস থেকে, ব্রহ্মপুত্র অনেক বড়, সিন্ধু অনেক বড়, গঙ্গার থেকেও বেশি বড় এরা। কিন্তু ভারতের মধ্যে আছে এদের অংশ ছোট, ওই জন্য গঙ্গাকে ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী বলা হয়ে থাকে। বোঝা গেল? ঠিক আছে বেটা? তো আমরা আজ কি পড়লাম? ভারতবর্ষের নদ নদী, ভারতের প্রধান প্রধান নদীগুলোর নাম কে বলতে পারে? আসমা বলো, প্রধান কয়েকটা নদীর নাম বলো, তাড়াতাড়ি বলো। গঙ্গা, যমুনা, কৃষ্ণা, গোদাবরী। হ্যাঁ, গুড। উত্তর ভারতের কয়েকটা নদী, বিখ্যাত নদীর নাম বলো। উত্তর ভারতের কৃষ্ণা, কাবেরী। কৃষ্ণা, কাবেরী তো দক্ষিণ ভারত হয়ে গেল, গঙ্গা হয়ে গেল। নর্মদা, তাপ্তি, না 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 না, নর্মদা তো মধ্য ভারতের। গঙ্গা, যমুনা, আর পশ্চিম দিকের নদী হচ্ছে সিন্ধু, উত্তর পূর্বের নদী হচ্ছে ব্রহ্মপুত্র, দক্ষিণ ভারতের নদী হচ্ছে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, পশ্চিম দিকের নদী হচ্ছে নর্মদা, বা মধ্য ভারতের নদী হচ্ছে নর্মদা। মনে থাকবে? বসো। এবার কে বলবে? তামিম বলো। নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা, নর্মদা। আমি বললাম সেখানে একটা নবোদয় বিদ্যালয় কাছাকাছি আছে, জায়গাটার নাম হচ্ছে অমরকন্টক। কোথাকার এটা? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে নর্মদা নদী উৎপন্ন হয়েছে, মনে থাকবে। এবার তাজমির বলো, সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? হ্যাঁ, হিমালয়ের মানস সরোবর থেকে সরোবর থেকে উৎপন্ন হয়েছে। আর কোথায় কি মিশেছে? কোন সাগরে? আরব সাগরে, আরব সাগরে গিয়ে মিশেছে, ঠিক আছে? বসো।
তাহলে এগুলো মনে থাকবে আমাদের। হ্যাঁ। ভালো করে এটা কিন্তু ফের তোমরা পড়বে, জানবে। যদি সমস্যা হয় তাহলে আরেকবার আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ফের একবার বিস্তারিত আলোচনা করে দেবো। ঠিক আছে ওকে বেটা। আর আজ এই পর্যন্তই, ফের পরে আবার কোনো ক্লাসে আমরা ফের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। জয় হিন্দ। জয় হিন্দ। ঠিক আছে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি এই ভিডিও সত্যি ভালো লাগে তা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ফের পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই। আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই। ঠিক করেছো। সাবস্ক্রাইব, লাইক, সব আমাদের বাড়ি থেকে